বনলতা সেন জীবনানন্দ দাশের একটি কালজয়ী কবিতা। তিনি কবিতাটি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, কে সেই নারী, আর কে সেই নারী তা জানতে চাইলে একটা সিনেমা দেখতে পারেন। সিনেমাটির নাম বনলতা সেন। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে, তাই অহেতুক হাজার বছর ধরে না হেঁটে শুরু করা যাক বনলতা সেন সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। জীবনানন্দ দাশের অমর নারী চরিত্র বনলতা সেন, যেমনটা লিওনার্দোর মোনালিসা কিংবা এডগার অ্যালান পোর হেলেন। যে জীবনানন্দ দাশ মারা গেছেন 1954 সালে, তার সৃষ্ট বনলতা সেনকে কিভাবে খুঁজে পাবে 90 বা 00-এর দশকের মহিন? নাকি তাকেও পাড়ি দিতে হবে হাজার বছরের পায়ে হাঁটা পথ? সিংহল থেকে মালয় সাগর ছুটে যেতে হবে বিদর্ভ নগরে, এমনকি বিদিশাতেও, নাকি নাটোরে, হয়তো দারুচিনির দ্বীপে। এই যে এত এত ছুটে চলা, এবং সব পাখি যেমন ঘরে ফেরে, তেমনি ঘরে ফিরে কার মুখোমুখি হতে চেয়েছেন জীবনানন্দ দাশ? শোভনা, লাবণ্য, নাকি অন্য কেউ? আর মহিন কার মুখোমুখি বসবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার, নাকি মনিয়ার, নাকি সেও বসতে চায় বনলতার? আর কিভাবে, কেন, তা জানতে চাইলে এই সিনেমাটি আপনি দেখতে পারেন। এই সিনেমা বনলতা সেন 2 ঘন্টা 22 মিনিটের। এটি মুক্তি পেয়েছে 28শে মে 2026-এর ঈদ উল আজহায়। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। যদিও জীবনানন্দ নিয়ে আমার জ্ঞান খুবই সামান্য। জীবনানন্দের বনলতা সেন, হায় চিল, 8 বছর আগের একদিন, এই কবিতাগুলোর সাথে আপনার জানাশোনাটা না থাকলে এই গল্পের সাথে কানেক্ট করাটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আমি মহিন চরিত্রটির সময়কাল উল্লেখ করেছি 90-এর দশক কিংবা 00 দশক, তা অবশ্য মোবাইল ফোনের ব্যবহার না করার কারণে। এই সিনেমায় মহিনকে আমার কখনো কখনো জীবনানন্দ দাশের সাবকনশিয়াস মাইন্ড বলে মনে হয়েছে। যেমন ধরুন, দ্বিতীয় দৃশ্যটাতে যখন মহিন পারফিউম তৈরি করা মহিলার সাথে কথা বলছে, তখন জীবনানন্দ ঘরের দরজায় ধাক্কা দিচ্ছিল। বিষয়টি আমার কাছে এমন মনে হয়েছে যে আমার যে রক্ত মাংসের আমি, সে নারীর মনে ঢুকতে পারছে না, কিন্তু আমার মন সেই নারীর হৃদয়ে অলরেডি জায়গা করে নিয়েছে। আবার যে পুরুষ জানে যে সে শোভনাকে ভালোবাসে, তবুও দ্বিতীয় কাউকে বিয়ে করতে হয়, তখন তার সাবকনশিয়াস মাইন্ড হয়ে মহিন তাকে বিপদের আগাম সতর্ক বার্তা দিয়ে যায়। একইভাবে জীবনানন্দ জানতো রবীন্দ্রনাথ সহ অন্যান্য সাহিত্য বিশারদরা তার খটোমটো শব্দের ব্যবহার স্বাভাবিকভাবে নিতে পারছে না, আর সেটাই সাবকনশিয়াস মাইন্ড তাকে বারবার মনে করিয়ে দিত। তবে জীবনানন্দের যৌনাকাঙ্ক্ষা কতটা প্রগাঢ় ছিল সেটা আমার ভাবনার বাইরে ছিল। এই সিনেমায় সেই রূপটা খানিকটা প্রকাশ করেছে মহিনকে দিয়ে। যৌন চাহিদা নিয়ে এই মহিনের কোনো বাছবিচার ছিল না। সে যেমন কাজের মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সাথেও সম্পর্কটাকে গভীর করে। যেমনটা হয়তো জীবনানন্দ দাশ লোকলজ্জার ভয়ে সবার সামনে করতে পারতো না, তারপরও সে সমেহন কিংবা কলকাতার পতিতালয়ে নির্দিষ্ট নারীর কাছে ছিল তার অবাধ যাতায়াত। যারা ধ্যান মগ্ন থাকে তারা হয়তো নাওয়া খাওয়া ভুলে ধ্যান করতে থাকেন। নির্বাণ লাভের জন্য সিদ্ধার্থ ছুটে গিয়েছিল ভিন্ন ভিন্ন জায়গায়। একইভাবে হয়তো বনলতা সেনকে দিয়েই সেই নির্বাণের কথাই বোঝাতে চেয়েছেন চিত্রনাট্যকার। সেটাই হয়তো মহিনের গোসল না করা অবিরাম বনলতা সেনের খোঁজের মাধ্যমে তিনিও নির্বাণকেই মূলত খুঁজছিলেন। একটা গল্প মানে একটা পার্সপেক্টিভ। এখানে কাউকে ছোট বা বড় করে দেখানোর বিষয় নয়। যার যার জায়গা থেকে সে মহান। আর চরিত্রের কলুষতা থাকে বলেই আমরা মানুষ, ফেরেশতা নই। এই সিনেমাটি হয়তো সময়ের চেয়ে বেশ আগানো, কারণ আমরা এখনো মানুষ জীবনানন্দকেই ভালো মতো ধরতে পারিনি। সেখানে জীবনানন্দ দাশের ফিলোসফিকে ধরা বা আবিষ্কার করা, সেটা আমার কাছে মনে হয়েছে আরেকটু পরের ধাপ। তবে শোভনার সাথে জীবনানন্দের রসায়ন কেন জমলো না, সেটা প্রকাশ্যে আনলে আর একটু ভালো লাগতো। লাবণ্যকে তার সাপের মতো বিষাক্ত কেন মনে হলো? এতটা কি টক্সিক ছিল তাদের মধ্যকার সম্পর্ক? এই ক্ষেত্রে কি কবির মাল্যবান উপন্যাসটি ভিত্তি ধরা হয়েছে? তবে লাবণ্য গুপ্তের লেখা মানুষ জীবনানন্দ বই থেকে শুধু সেটুকুই নেওয়া হয়েছে যেটুকু চিত্রনাট্যকার প্রয়োজন মনে করেছেন। দুটো পার্সপেক্টিভই যদি এই গল্পে রাখা হতো,
তাহলে হয়তো আমার আরো ভালো লাগতো। বনলতা সেনকে এখানে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করেছেন। কখনো পারফিউম তৈরি করা নারী, কখনো শুয়োর পালের রাখালি, কখনো বন্দি বিপ্লবী, আবার কখনো যৌনকর্মী। আর এই রূপগুলোকে জাস্টিফাই করতে পেরেছেন নাবিলা। তিনি হয়তো খুব বেশি কাজ করেন না, তবে যেখানে যতটুকু করেছেন কখনোই তাকে খুব বেমানান মনে হয়নি। এই সিনেমায় তার নিজের স্ট্যান্ডার্ডটাকে আরেকটু উপরেই সেট করলেন তিনি। জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার। তিনি এই চরিত্রটিকে জীবন্ত করতে যে পরিশ্রম করেছেন তা স্ক্রিনে বোঝা গিয়েছে দারুণভাবে। মহিন চরিত্রে ছিলেন সোহেল মণ্ডল, তিনিও দারুণ কাজ করেছেন। লাবণ্য চরিত্রে ছিলেন মাইমুনা মোয়াম্মদ। কবি পত্নী হিসেবে আরেকটু স্পেস প্রয়োজন ছিল, এটা আমার ব্যক্তিগত মতামত। এই চরিত্রের সাথে চিত্রনাট্যকার আমার কাছে মনে হয়েছে জাস্টিস করতে পারেননি। শোভনা চরিত্রে ছিলেন রূপন্তী আকিদ। মেয়েটাকে আমার বেশ কিউট লেগেছে। নাজিবা বাশার ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার চরিত্রে। এই চরিত্রটির সাথে আমি কোনোভাবে কানেক্ট করতে পারিনি বা রিলেট করতে পারিনি। এই সিনেমা পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আমি তার প্রথম সিনেমা ৪৯ বাতাস থেকেই তার ভক্ত। এই সিনেমা আমি যে খুব বুঝে গিয়েছি তা কিন্তু না, এটা আমি স্বীকার করে নিচ্ছি। এই সিনেমাটাকে আমি আমার মতো করে শুধুমাত্র ইন্টারপ্রেট করেছি। যদি পরিচালকের সাথে কখনো আমার কথা হয়, তখন হয়তো আমি তার পার্সপেক্টিভটাকে আরো ভালোভাবে জানতে বা বুঝতে পারবো। তবে যতটুকু বুঝেছি তাতে আমার মনে হয়েছে সাধারণ দর্শক যাদের কবিতা জীবনানন্দ দাশ, বনলতা সেন বা কবির অন্যান্য কবিরা সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জন্য এই সিনেমা না। তবে এই সিনেমায় মহিনের গ্রামের অ্যাক্সিডেন্টের দৃশ্যটা, ইনসেপশনের দৃশ্যটা রিক্রিয়েশন না করলে হয়তো আরো ভালো লাগতো। মিউজিক দিয়েছেন বাপ্পা মজুমদার। একটা গান ছিল, চমৎকার লেগেছে আমার গানটি। কোরিওগ্রাফিও বেশ মানানসই ছিল গানটির সঙ্গে। আর আপনারা যারা সিনেমাটি দেখেছেন তারা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।